Good evening everyone. Welcome to my নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ। আজকে আমরা ক্লাস 10 সিবিএসসি বোর্ডের একটা কবিতা পড়ানো হয় তিন পাহাড়ের কোলে। এই কবিতাটা থেকে পরীক্ষায় কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে এটা নিয়ে আলোচনা করব। কবিতাটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে এক্সপ্লেন করা আছে, লাইন বাই লাইন ধরে এক্সপ্লেন করে দেওয়া আছে, প্রত্যেকটা শব্দের মানেও বলে দেওয়া আছে। এখন আমরা দেখে নেব এই কবিতাটা থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। মেনলি বলে রাখি, কবিতা থেকে আমাদের কোনো রকম এমসিকিউ কোশ্চেন সিবিএসসি পরীক্ষায় আসে না। তার জন্য আমাদের এমসিকিউ কোশ্চেন আমি এখানে রাখিনি। এখানে আমি রেখেছি 2+3 অর্থাৎ 12 নম্বর কোশ্চেনটা আমাদের আসে 2+3 প্যাটার্নের, আর একটা 11 নম্বর কোশ্চেন যেটা আমাদের সপ্রসঙ্গ ব্যাখ্যা আসে। আমি সম্পূর্ণ বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আজকে একটু আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। কোশ্চেনগুলোর উত্তরও কিছু আলোচনা করে দেবো। তোমরা সবাই জানো, যারা আমার চ্যানেল ফলো করো, আমি কখনো কোনো স্টুডেন্টকে কোনো নোটস প্রেসক্রাইব করে দেই না, বা এটাই পড়ো বা এরকমই নোটস হতে পারে সেটা কখনো বলি না। জাস্ট আলোচনা করি, শুনে তোমরা লেখার চেষ্টা করো। সিবিএসসি বোর্ড সবসময় চাই যাতে তোমরা নিজেরা স্বচ্ছভাবে লিখতে পারো বাংলায়, এটাই আমি চেষ্টা করছি। ঠিক আছে, দেখো তোমরা একটু আমার পাশে থাকো, আমার ক্লাসটাকে ফলো করো এবং আমার চ্যানেলটাকে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি। এবারে আমি সরাসরি চলে যাচ্ছি আমার ক্লাসে। তিন পাহাড়ের কোলে কবিতায় আমরা দেখতে পাচ্ছি শক্তি চট্টোপাধ্যায় তার দুই বন্ধুকে নিয়ে হঠাৎ করেই একটা জনমানবহীন স্টেশনে মধ্যরাতে ট্রেন থেকে নেমে পড়েছেন। এটা দিয়ে কবিতাটা শুরু, তাই তো? মানে প্রথম কোশ্চেনটা আমি লিখেছি, তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। তিন জোড়া চোখ বলতে কবি কি বুঝিয়েছেন? আমার লেখাটা কিভাবে শুরু হবে আমি প্রথম কোশ্চেনটার জন্য বলে দিচ্ছি। সবকটা কোশ্চেনের প্রথম লাইনই আমি ওভাবে শুরু করব। কিভাবে শুরু করব? আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা তিন পাহাড়ের কোলে কবিতায় আলোচ্য অংশে তিন জোড়া চোখ বলতে কবি ও তার দুই বন্ধু অর্থাৎ তিনজনের চোখের কথা বোঝানো হয়েছে। প্রত্যেকটা মানুষেরই একজোড়া করে চোখ থাকে, এখানে তিনজন মানুষকে বোঝানো হয়েছে, তাই তিন জোড়া চোখের কথা বলা হয়েছে। আমার আনসারটা হয়ে গেল। তিন জোড়া চোখ বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ কবির নাম কবিতার নাম দিয়ে আমি আনসারটা শুরু করব। তার পরের পার্টে আবার দিয়েছে আটকে গেল ফ্রেমে, এই বিষয়টির ভাববস্তু বুঝিয়ে দাও। এখানে যখন আমাকে ভাববস্তু লিখতে দিয়েছে এই কথাটার, তখন আমি প্যারা করে কিভাবে লিখব? আটকে গেল ফ্রেমে বলতে অর্থাৎ জনমানবহীন স্টেশনে অন্ধকারে ট্রেন থেকে যখন কবি ও তার দুই বন্ধু নেমেছিল, সেখানকার প্রাকৃতিক পরিবেশ, আকাশে তারাদের দল এবং সুন্দর হাওয়া বইছে, সেই সুন্দর প্রাকৃতিক শোভা দেখে তাদের চোখটা সেই প্রকৃতির কোলে যেন আটকে গেল। অর্থাৎ তারা এতটাই মুগ্ধ হয়ে গেছে সেই প্রকৃতিটাকে দেখে, তাদের চোখটা যেন সেই প্রকৃতি থেকে সরছে না, অর্থাৎ ছবি তুলে রাখার মতো সেই সুন্দর প্রকৃতিটা তাদের চোখের মধ্যে যেন ছবি হয়ে ফুটে উঠল। অর্থাৎ ফ্রেম বলতে আমরা কি বুঝি? কাঠামোকে বুঝি। যখন আমরা কোনো ছবি তুলি, সেটাকে যখন আমরা কোনো ফ্রেম বন্দি করি, অর্থাৎ কাঠামোর মধ্যে বন্দি করে রাখি, সেটা স্মৃতি হিসেবে। সেরকমই আটকে গেল ফ্রেমে, তাদের মনের ফ্রেমে, অর্থাৎ তাদের মনের ফ্রেমের মধ্যে সেই সুন্দর প্রকৃতির ছবিটা সেই তিন বন্ধুর মনের ফ্রেমের মধ্যে আটকে গেল। এটাই হচ্ছে তার ভাববস্তু, এটাকেই তোমাদের গুছিয়ে লিখতে হবে। নেক্সট, অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে কারা কখন ট্রেন থেকে নেমেছিল? এইমাত্রই আমি বললাম, কবি ও তার দুই বন্ধু মাঝরাতে ট্রেন থেকে নেমেছিল জনমানবহীন কোনো এক পাহাড়ি অঞ্চলের স্টেশনে। তার আগে কবির নাম কবিতার নাম যুক্ত করে দেবে। ট্রেন থেকে নেমে তারা কীরকম পরিবেশের সম্মুখীন হয়েছিল? আগের কোশ্চেনেই আমি বলে দিয়েছি, জনমানবহীন স্টেশনে কোনো লোকজন ছিল না, আকাশে তারার দল বিরাজমান এবং হাওয়া বইছিল, সুন্দর এক প্রাকৃতিক পরিবেশের সম্মুখীন হয়েছিলেন তারা। এটাকে গুছিয়ে লিখতে হবে। নেক্সট, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। সকলে পদটিতে কবি কেন যুক্ত ব্যঞ্জন ব্যবহার করেছেন? কবির নাম কবিতার নাম দিয়ে শুরু করবে। আনসারটা হচ্ছে সকলে পদটিতে কবি কেন যুক্ত ব্যঞ্জন ব্যবহার করেছেন, অর্থাৎ কোনো জিনিসকে যখন জোর দিয়ে বলা হয় সেই বিষয়টিকেই কবি এখানে তুলে ধরতে চেয়েছেন। অর্থাৎ কোনো প্রকৃতিপ্রেমী মানুষ যদি এমন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের কোলে এসে পৌঁছায় বা একটা সুন্দর পরিবেশের সম্মুখীন হয়, সে তার মন এতটাই প্রকৃতির মোহে আবদ্ধ হয়ে পড়বে যে প্রকৃতির মোহে আবদ্ধ হয়ে সে পথ হারিয়ে
ফেলবে। তাই কবি যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষের ক্ষেত্রেই এটা করতে পারে। তাই কবি এখানে সকলে কথাটা বলেছেন, সকলে কথাটা এখানে জোর দিয়ে বলার জন্য, ঠিক আছে? এই জন্য যুক্তব্যঞ্জনটা ব্যবহার করেছেন। কীরকম দেশের কথা কবি এখানে উল্লেখ করতে চেয়েছেন তা সংক্ষেপে বুঝিয়ে দাও। এখানে কিন্তু আমাকে কবিতার সামারিটা থেকে একটু লিখতে হবে। কবি যে কোনো একটা পরিবেশে এসে পৌঁছেছেন, জনমানবী স্টেশন, আকাশে তারারা বিরাজমান, হাওয়া বইছে, এবং সেখান থেকে নেমে কবি জঙ্গলের পথ ধরে যাত্রা শুরু করেছেন। বন এবং বনের ধারে টিলা পাথর নুড়ি পড়ে রয়েছে, ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছেন। এই প্রাকৃতিক পরিবেশটাকে আমি বিস্তৃতভাবে একটু বর্ণনা করে লিখে দেবো। এরকম একটা সুন্দর দেশের কথা কবি বলতে চেয়েছেন, ঠিক আছে? পাহাড়ি অঞ্চলের দেশের কথা। পথ হারিয়ে যায় যেদিকে, পথ হারানোর কথা কবি কেন বলেছেন? অর্থাৎ কিছুক্ষণ আগে আমি বললাম, অর্থাৎ পথ হচ্ছে মুক্তির প্রতীক, পথ হচ্ছে খোলা। এখানে কবি পথ হারানোর কথা কেন বলেছেন? অর্থাৎ এত সুন্দর প্রকৃতির মোহমায়ায় আবদ্ধ হয়ে যে কোনো মানুষ মোহমায়ার টানে, প্রকৃতিপ্রেমী মানুষ মোহমায়ার টানে পথ হারিয়ে ফেলবে। আর এমনিতেও সেই পথগুলো তাদের অচেনা পথ, চেনা কোনো জায়গা নয়। হারানো পথে ভিনদেশি পথিকেরা কিসের কিসের দর্শন পেয়েছেন তা সংক্ষেপে লেখো। পথ চলতে চলতে কবি ও তার বন্ধুরা কি কি জিনিসের দর্শন পেয়েছেন? কি পথের ধারে নুড়ি পড়ে আছে, পাথর পড়ে আছে, টিলা পড়ে আছে, এবং কাঁদর অর্থাৎ ছোট নদী বয়ে গেছে, আর কি ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছেন। এই জিনিসগুলোর দর্শন পেয়েছেন। তবে তোমরা একটু গুছিয়ে লিখবে, ঠিক আছে? এত সংক্ষেপে লিখে দেবে না। পথ হারিয়ে যায় যেদিকে, এটা তো আমি বললাম। নেক্সট 5 নম্বর কোশ্চেন, সেই দিকে পথ আছেই, কারা কখন কোন পথ ধরে হেঁটেছিল? কবি ও তার 2 বন্ধু কি জনমানবী স্টেশন ছেড়ে তারা যখন বনের দিকে যাত্রা শুরু করেছিল তখন সরু পথ ধরে তারা হেঁটেছিল, দুদিকে বন, পথ ধরে তারা হেঁটেছিল, যে পথের ধারে নুড়ি কাদর টিলা, নুড়ি কাদর মানে ছোট নদী বয়ে গেছে, নুড়ি পাথর টিলা পড়েছিল ইত্যাদি, এই পথ ধরে তারা হেঁটেছিল, ঠিক আছে? ওই মাঝরাতেই। কিন্তু সেই যাত্রাপথের বিবরণ দাও। এই পথটা এই জায়গাতেই তোরা অনেকটা রাস্তা সেই পথ ধরে হেঁটেছিল, ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছে। এই পথ ধরে চলতে চলতে তাদের মনে হয়েছে এই বনভূমির অপর প্রান্তে কি আছে, ঠিক আছে? সেই বনভূমির অপর প্রান্তে যদি পৌঁছে যাওয়া যায় তাহলে সেখানে কিরম সেখানে কী দেশ পাওয়া যাবে? কবির মনে হচ্ছে সেখানে স্বপ্নের দেশ পাওয়া যাবে। এই জিনিসটাকেই একটুখানি গুছিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে। দেখো, সবকটা কোশ্চেনের উত্তরই দেখো তোমরা কিন্তু জানো। সবকটা কোশ্চেনের উত্তর কিন্তু কবিতার সামারির বাইরে নয়। সবকটা কোশ্চেনের উত্তরই কিন্তু আমরা করতে পারছি। একটুখানি কোশ্চেনগুলো ঘুরিয়ে পেঁচিয়ে দাও, আর কিছুই না। ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছেই। ঝর্ণা কাদর বলতে কি বোঝো? ঝর্ণা বলতে কি বুঝি? কোনো উঁচু স্থান থেকে যখন জলরাশি নিচে পতিত হয় তাকে আমরা বলি ঝর্ণা। কাদর বলতে কি বুঝি? কাদর বলতে ছোট নদীকে বোঝানো হয়েছে। পথের ধারে পড়ে থাকা পার্থিব সৌন্দর্য কবির চোখে কীভাবে মায়াবী হয়ে উঠেছিল তা বুঝিয়ে দাও। এই আগের কোশ্চেনের আনসারটা কিন্তু লিখতে হবে। পথের ধারে এগুলোই পড়েছিল, মানে নুড়ি পড়েছিল, পাথর পড়েছিল, ঠিক আছে? টিলা পড়েছিল। এইগুলো টিলা হচ্ছে গিয়ে মানে সমতল ভূমি থেকে উঁচু একটু মাটির ঢিপিকে টিলা বলি আমরা, সেই টিলা পড়েছিল। এইগুলোই কিন্তু রাত্রিবেলা যখন মানে সেই অন্ধকার পথ ধরে তারা, বনভূমির পথ ধরে তারা হাঁটছিল, এগুলো তাদের পাশে ছিল, ঝর্ণার শব্দ শোনা যাচ্ছিল। এবং সেই বনভূমির অপর প্রান্তে কবির মনে হয়েছে কোনো এক স্বপ্নময় দেশ রয়েছে, সেখানে গেলে আমাদের অবচেতন মনের মানে আমরা যে সমস্ত কথাগুলো বলি, ঘুষুর ঘাসুর ফুসুর পাসুর, সেই শব্দ আমরা শুনতে পাবো। এইভাবেই কিন্তু অচেনা পথ তাদের মায়াবী হয়ে উঠেছিল। এটা বিস্তৃতভাবে লিখতে হবে। বনভূমির ওপারে কোন মনোভূমির দয়? মনোভূমি বলতে কি বোঝো? মনোভূমি বলতে মনের রাজ্য, অর্থাৎ কল্পনার রাজ্যকে আমরা বুঝি, যে রাজ্যে চেতন অবস্থায় পৌঁছানো যায় না, তাই তো? অবচেতন মনে আমরা যে শব্দ বা কথাগুলো বলি তার কোনো বাস্তব ভিত্তি নেই, ঠিক আছে? একে কবি একটা মনোভূমির দয় বলেছেন। দয় কথার অর্থ হচ্ছে একটা আইল্যান্ড, অর্থাৎ একটা দ্বীপ, মনের একটা দ্বীপের কথা কবি এখানে বলেছেন। মনোভূমির দয় কথাটি কবি কি বোঝাতে ব্যবহার করেছেন?
দয় কথাটা বলতে দ্বীপ, আমি এইমাত্রই বললাম একটা আইল্যান্ডকে আমরা দয় বলি, অর্থাৎ মনোভূমির দয়, অর্থাৎ সেই রাজ্যে পৌঁছালে কোনো বাস্তব জিনিসের সঙ্গে তার সামঞ্জস্য মেলে না। সেখানে আছে স্বপ্নের কথা, স্বপ্নের দেশ, অর্থাৎ যেগুলো আমরা স্বপ্নে দেখি, যে কথাগুলো আমরা স্বপ্নে বলি, সেগুলোর সন্ধান পাওয়া যায়। ঠিক আছে, এটাকেই কবি বোঝাতে চেয়েছেন, এটাকেই বিস্তৃতভাবে লিখতে হবে। ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর কথা, স্বপ্নে কথা হয়। স্বপ্ন কাকে বলে? অর্থাৎ ঘুমের মধ্যে অবচেতন অবস্থায় আমরা যে দৃশ্যগুলো চোখের মধ্যে ফুটে ওঠে, যে মনের মধ্যে ঘুমিয়ে থাকা অবদমিত বাসনা কামনা যেগুলো আমরা ঘুমের দেশে দেখতে পাই, সেটাই হচ্ছে আমাদের কাছে স্বপ্ন। ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর এই শব্দগুলির মধ্যে দিয়ে অবচেতন ও চেতন জগতের প্রভেদ বুঝিয়ে দাও। দেখো, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর এই কথাগুলোর কোনো কিন্তু বাস্তবে কোনো কিন্তু অ্যাকচুয়ালি কোনো বাংলা মানে হয় না। এই কথাগুলো কিন্তু আমরা স্বপ্নের দেশে শুনতে পাই, অর্থাৎ স্বপ্নে যখন আমি যে শব্দগুলো শুনি তখন সেগুলোকে অনুধাবন করতে পারি, কিন্তু যখন স্বপ্নটা ভেঙে যায়, আমি বাস্তবে এসে উপনীত হই, তখন কিন্তু স্বপ্নে দেখা জিনিসটাকেও আমি ঠিক করে মনে করতে পারি না এবং শব্দগুলোর অ্যাকচুয়াল মানেও কিন্তু আমরা বুঝতে পারি না। তো এটাই হচ্ছে তার প্রভেদ। বোঝা গেল? নেক্সট বলছে পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে। ঘোমটা বলতে কি বোঝো? ঘোমটা বলতে হচ্ছে গিয়ে মেয়েদের লজ্জা নিবারণের বস্ত্রকে বোঝানো হয়, অর্থাৎ হচ্ছে গিয়ে নতুন বউয়েরা লজ্জা নিবারণের জন্য মাথায় যে ওই যে ঘোমটা দেয়, ওটাকেই আমরা বলি। ঠিক আছে, লজ্জা নিবারণের জন্য। এবং কারা কখন সেটি ব্যবহার করে? তো নতুন বউয়েরা সেটা ব্যবহার করে লজ্জা নিবারণ করতে। আলোচ্য মন্তব্যের মধ্যে কবি কী বোঝাতে চেয়েছেন? পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে বলতে ভোর হওয়ার সাথে সাথে সূর্যদেব প্রকাশ হতে শুরু করেছে, সূর্যদেবের আলো ফুটতে শুরু করেছে। কবি কি মনে করেছেন? সূর্যদেব সারা রাত্রি ঘোমটা আড়ালে নিজেকে আবদ্ধ করে রেখেছিল, ভোর হওয়ার সাথে সাথে নিজের রূপ দেখাচ্ছেন। এটাকেই বিস্তৃত করে লিখতে হবে। শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। কবি এখানে সবুজ গ্রামের কথা বলতে গিয়ে শক্ত শব্দের ব্যবহার কেন করেছেন? অবশ্যই গা বলতে আমি কি বুঝি? গ্রামকে বুঝি, তাই তো? গা বলতে কিন্তু গ্রামকে বোঝানো হয়েছে। আর শক্ত শব্দের কথাটা কেন কবি ব্যবহার করেছেন? শক্ত সবুজ অর্থাৎ খুব প্রমিনেন্ট কবি দেখতে পাচ্ছেন, রবিদেবের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে, সেই আলোতে কবি খুব স্বচ্ছভাবে দেখতে পাচ্ছেন সবুজ গ্রামের সুন্দর দৃশ্য। এই স্বচ্ছতাটাকে বোঝাতে গিয়ে কবি এখানে শক্ত শব্দের ব্যবহার করেছেন। তিনি তিন পাহাড়ের কোলের গ্রাম্য চিত্রের পরিচয় দাও। একটা আমরা বইতেই পড়েছি, তিন পাহাড়ের কোলে সূর্যের আলো ফুটের সঙ্গে সঙ্গে কবি দেখতে পেয়েছেন তিন দিকে ঘেরা পাহাড়, পাহাড়ের কোলে গাছগাছালি রয়েছে, তার নিচে গ্রাম। ঠিক আছে, গ্রামের প্রত্যেক দিনের নিত্য কাজকর্মের দৃশ্য চোখের সামনে ফুটে উঠেছে। তিন পাহাড়টাকে কবির একটা নকশি কাঁথা বলে মনে হয়েছে, যেন মনে হয়েছে নকশা করা কোনো কাঁথার মধ্যে রং বেরঙের সুতো দিয়ে নকশা করে সেটা পাহাড়ের গায়ে মেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ গ্রাম সকালবেলা পাখিদের কলতান, মানুষদের কথাবার্তা সব কিছু মিলিয়ে একটা হরবোলা পরিবেশের তৈরি হয়েছে, এটাকেই লিখতে হবে। তারপরে কবি কি বলেছেন? সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? কবি খাঁচা বলতে কি বুঝিয়েছেন? খাঁচা বলতে এখানে একটি পিঞ্জরকে বোঝানো হয়েছে। খাঁচা অর্থাৎ আবদ্ধ কোনো পিঞ্জরকে বোঝানো হয়েছে। ঠিক আছে, খাঁচা বলতে কি বুঝিয়েছেন? বদ্ধ ঘরের গণ্ডিকে, অ্যাকচুয়ালি কবিতায় তিনি বোঝাতে চেয়েছেন বদ্ধ ঘরের গণ্ডিকে। আমাদের যান্ত্রিক জীবনটা আমাদেরকে খুব বদ্ধ করে দেয়, একঘেয়েমি জীবনটা আমাদের খুব বদ্ধ করে দেয়, অর্থাৎ বদ্ধ ঘরের গণ্ডি ভেঙে প্রত্যেকটা মানুষকে প্রকৃতিপ্রেমী মানুষকে নিজস্বতা খুঁজতে, অর্থাৎ প্রকৃতির রূপ সৌন্দর্য দর্শন করতে ছুটে যেতেই হয় কোনো নির্জন স্থানে, কোনো জনমানবহীন স্থানে। ঠিক আছে, এই যে আবদ্ধ জায়গা, এটাকে কবি বদ্ধ জীবনের গণ্ডিকে কবি খাঁচা বলে সম্বোধন করেছেন। কেন সেখানে সহজ করে বাঁচা যায় না? কারণ খাঁচার মধ্যে মানুষ দীর্ঘদিন থাকতে পারে না। খাঁচা থেকে মানুষকে মুক্তির স্বাদ পেতে সবসময় বাইরে বেরোতেই হয়, নাহলে সে মুক্তি খুঁজে পাবে না। ঠিক আছে, তাই মুক্তি কোথায় রয়েছে? খোলামেলা প্রকৃতির কোলে মুক্তি রয়েছে। তাই কবি সেই খাঁচা ভেঙে মুক্তির সন্ধানে কবি বারবার মানুষকে আহ্বান জানিয়েছেন। তাই খাঁচার মধ্যে মানুষ কখনো সহজ করে বাঁচতে পারে না। তিন পাহাড়ে নকশিকাঁথায় শিশুর কলরব। নকশিকাঁথা কাকে বলে? রং বেরঙের সুতো দিয়ে যখন কোনো কাঁথার মধ্যে নকশা করা হয় তখন তাকে বলা হয় নকশিকাঁথা। তিন পাহাড়ের নকশিকাঁথায় কীভাবে শিশুর কলরব ব্যঞ্জিত হয়েছে তা বুঝিয়ে দাও।
এখানে কিন্তু দেখো কবির মনে হয়েছে 3 পাহাড়ের কোলে কেউ যেন নকশা করা একটা রং বেরঙের সুতো দিয়ে কাঁথার মধ্যে নকশা করে 3 পাহাড়ের কোলে সেটাকে মেলে দিয়েছে। অর্থাৎ 3 পাহাড়ের কোলটাকে কবির নকশি কথার সঙ্গে তুলনা করেছেন, নকশা করা কাঁথা বলে মনে হচ্ছে। এবং সেখানে প্রত্যেক দিনের মানুষের কাজকর্ম, পাখির ডাক, শিশুদের কলতান সব কিছু মিলিয়ে একটা কিন্তু হরবলা পরিবেশের সৃষ্টি হয়েছে। তাই কবি এমন একটা উক্তি ব্যঞ্জনার মাধ্যমে বুঝিয়েছেন। ঠিক আছে, এই দেখো যত টাইপের কোশ্চেন আসতে পারে 3 পাহাড়ের কোলে থেকে আমি কিন্তু সব টাইপের কোশ্চেন আলোচনা করে দিলাম। তারপরে দিয়েছি কিছু ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলো কি, আমি দেখো 10টা ব্যাখ্যা তুলেছি, সব কটা লাইন থেকে কিন্তু ব্যাখ্যা তুলেছি। হাওয়া বিলাসী 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়, পথ হারিয়ে যায় যেদিকে সেই দিকে পথ আছেই, জনমানবীর স্টেশন আকাশ ভরা তারায়, বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা হয়, 3 পাহাড়ের নকশিকাতায় শিশুর কলরব, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব। এই যে 10টা যে লাইন তুলেছি, এই 10টা লাইনের ব্যাখ্যা লিখতে দিয়েছে। ব্যাখ্যায় 5 নাম্বার আছে। ব্যাখ্যা লেখার কিন্তু একটা প্যাটার্ন আছে, সব কটা ব্যাখ্যা কিন্তু একটা প্যাটার্নেই পরীক্ষায় লিখতে হবে। এটা আমার প্যাটার্ন না, এটা সিবিএসসি বোর্ডের প্যাটার্ন। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে এই প্যাটার্নটা মেনটেন করতেই হবে। প্যাটার্নটা কি, যখন আমি ব্যাখ্যা লিখব তখন আমাকে 3টে প্যারাগ্রাফ আলাদা আলাদা করতে হবে। প্রথম প্যারায় আমাকে একটা পয়েন্ট করতে হবে উৎস বলে আমি কি লিখব, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা 3 পাহাড়ের কোলে কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। হয়ে গেল, সবকটা ব্যাখ্যারই উৎস হবে এক। তারপরে প্রসঙ্গ, কোন প্রসঙ্গে কবি এমন কথা বলছেন। প্রথমটা দেখো লিখেছে হাওয়া বিলাসী 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। এটা কি লিখবো প্রসঙ্গটাতে লিখবো কবি শক্তি চট্টোপাধ্যায় ও তার 2 বন্ধু অন্ধকারে একটা জনমানবীন স্টেশনে ট্রেন থেকে নেমে গিয়েছিলেন মধ্যরাতে। সেখানকার প্রাকৃতিক পরিবেশটা এতটাই মনোরম ছিল এবং সুন্দর ছিল যেটা দেখে কবি আলোচ্য প্রসঙ্গের অবতারণা করেছেন। এটাই লিখবো। অর্থাৎ উৎস লেখার জন্য আমার 1 নাম্বার আছে, প্রসঙ্গ লেখার জন্য আমার 1 নাম্বার আছে। তারপরে আমাকে আবার পয়েন্ট করতে হবে ব্যাখ্যা বলে এই লাইনটার এক্সপ্লেনেশনটা আমাকে লিখতে হবে। এরকম করে করে প্রত্যেকটা ব্যাখ্যাই সেম করতে হবে। আমি প্রত্যেকটা ব্যাখ্যা ধরে ধরে আর ব্যাখ্যা করছি না, অলরেডি এই লাইনগুলোর ব্যাখ্যা আমার এক্সপ্লেনেশন ভিডিওতে দেওয়া আছে। আর এখানেও কোশ্চেন আনসার আলোচনা করতে গিয়ে আমি খানিকটা ব্যাখ্যা তোমাদের বলে দিয়েছি। তাই এই ব্যাখ্যাগুলো আবার পুনরায় বলাটা অযৌক্তিক। ঠিক আছে, কিভাবে লিখতে হবে লেখার প্যাটার্নটা বুঝিয়ে দিলাম। 3টে প্যারা করে লিখবে, উৎস, প্রসঙ্গ, ব্যাখ্যা। বোঝা গেল? নিজের ভাষায় লিখবে, কোনো নোটস ফলো করবে না, কোনো মানে বই থেকে নোটস পড়ে মুখস্থ করে লেখার চেষ্টা করবে না, তাহলে নাম্বার কিন্তু কমে, কোনোদিনও বাড়ে না। আমি বারবার বলছি সিবিএসসি বোর্ড এটা দেখে তুমি কতটা নিজের মতো করে লিখতে পারছো। এইটাই বোর্ডে দেখা হয় খাতা দেখার সময়, আর কিচ্ছু না। তুমি নিজের মতো করে লেখো, ভুল হবে ওটাকে ঠিক করবে, অসুবিধা নেই। আমি পাশে আছি, সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করো। এভাবে তোমরা একটু আমার পাশে থাকো, আমার ক্লাসটা ফলো করো এবং যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি, এভাবেই তোমরা একটু আমার পাশে থাকো। আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, বাই।